কিছু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকে। তাহলে আমাদের প্রাইমারি আউটপুট কি না একটা ডেটা সেট যেখানে xi yi এই ডেটাগুলো আমরা পাচ্ছি। এবার রিগ্রেশন অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স এর ভাষায় হচ্ছে is a method for quantifying the independent and dependent variables। তার মানে এদের মধ্যে আমরা কোনো একটা রিলেশনশিপ বার করার চেষ্টা করব। তো রিগ্রেশন অ্যানালিসিস এর জন্য সেই জন্য শুধুমাত্র xi yi ডেটা সেটটা যথেষ্ট নয়, একটা রিগ্রেশন ইকুয়েশন বা ফিটিং ইকুয়েশন বলা হয় দরকার হয়। সেটা যে কোনো নেচারের হতে পারে। আমরা এখানে একটা রাফলি y ইকুয়াল টু ফাংশন অফ x a1 a2 এইভাবে ধরেছি। এখানে x আর y তো কি আমরা জানি, a1 a2 কে গুলোকে বলা হয় অ্যাডজাস্টেবল প্যারামিটারস বা ফিটিং প্যারামিটারস বা কোএফিসিয়েন্টস। এটা সিম্পলেস্ট কেস হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে y টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, m টা এবং c টা হচ্ছে অ্যাডজাস্টেবল প্যারামিটারস। আমরা যদি একটু গ্রাফিক্যালি ভাবি, যেভাবে আমরা স্টুডেন্টদেরকে এক্সপেরিমেন্ট করাই, এটা যদি আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় যে স্টুডেন্টরা যে কোয়ান্টিটেটিভ এক্সপেরিমেন্ট করেছে তার থেকে যে পয়েন্টস গুলো পেয়েছে, এই লালগুলো যদি তার পয়েন্টস গুলো হয়, তাহলে আমরা নর্মালি স্টুডেন্টরা কি করে একটা চোখের আন্দাজে লাইন টানে। সেই চোখের আন্দাজে লাইনটা টানতে গেলে আমি কোন লাইনটা নেব সেটা যে সবসময় খুব অ্যাকিউরেট হয় তা নয়। এই লাইনটা হতে পারে, এরকম কোনো একটা লাইন হতে পারে, যে কোনো একটা লাইন হতে পারে। তো রিগ্রেশন অ্যানালিসিস এর কাজ হচ্ছে গিয়ে বেস্ট ফিট লাইন কোনটা হবে সেটা ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্যালি অ্যাকিউরেটলি বলাটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস এর কাজ। তাহলে নেক্সট, কত ধরনের রিগ্রেশন আছে? মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লিনিয়ার আর নন লিনিয়ার। আজকে আমরা লিনিয়ারটা নিয়েই আলোচনা করব, মনে হয় না নন লিনিয়ারটা আলোচনা করার সময় পাবো। লিনিয়ারটার মধ্যেও আবার দু ধরনের আমরা ভাবতে পারি। একটা হচ্ছে কি সিম্পলেস্ট কেস লিনিয়ার, যেটা y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়েশন গুলোকে ফলো করে। আর আরেকটা, যদিও দেখতে খুব একটা লিনিয়ার নয়, পলিনোমিয়াল যেগুলো y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ধরনের রিলেশনশিপ যারা ফলো করে, বা এটা তো সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, থার্ড অর্ডার হতে পারে, ফোর্থ অর্ডার হতে পারে। কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এগুলোকে নাকি লিনিয়ারই বলা হয়। কেন না, ফাংশনটা যেহেতু লিনিয়ার উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার্স a b c এগুলো। তো আজকে আমরা যেটা করব, এই দুটোকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করব রিগ্রেশন অ্যানালিসিসে। এছাড়া একটু ট্রেন্ড লাইন নিয়ে কথা বলবো, একটু লাইনেস নিয়ে কথা বলবো। তো দেখা যাক, রিগ্রেশন অ্যানালিসিসের জন্য আমাদের বেস্ট বা ম্যাক্সিমাম যেটা ইউজড হয় সেটা হচ্ছে কি লিস্ট স্কোয়ার মেথড। এছাড়াও দু একটা মেথড আছে, সেগুলো আমি খুব একটা ভালো স্টাডি করিও নি, আর একটু কঠিনই আমার মনে হয়েছে। আজকে আমরা লিস্ট স্কোয়ার অ্যানালিসিসটা নিয়ে মেইনলি করব কাজ। তো এই রিগ্রেশন অ্যানালিসিসের জন্য কিছু তো অ্যাজাম্পশনস থাকবে, যে লিনিয়ার লিস্ট স্কোয়ার কোথায় হবে, কোথায় কি হবে, আদৌ সেটা খাটবে কিনা। তো প্রথম কথা যেটা আমরা অ্যাজিউম করে নিই সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা এক্সটা আমরা খুব অ্যাকিউরেটলি মাপছি, তার মধ্যে খুব একটা এরর থাকবে না, সেটা খুব গ্রেটার প্রেসিশনের হবে। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াইটা যত এরর তার মধ্যেই থাকবে। কিন্তু এরর বলতে আমরা এখানে শুধুমাত্র র্যান্ডম এররের কথাই বলবো, অন্য কোনো ধরনের সিস্টেমিক এররের কথা কিন্তু এখানে আমরা ধরবো না। আর একটা জিনিস একটু বলা ভালো, সেটা হচ্ছে কি, এটা হয়তো যখন স্ট্যাটিস্টিক্স এর পড়া হবে তখন আরো বেশি ডিটেইলসে আলোচনা হবে। এই লিস্ট স্কোয়ার ফিটিংটা শুধুমাত্র তখনই খাটবে যদি y এর এরর্স গুলোর একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, তাহলেই আমরা ওই ডেল এসএসআর ডেল এ যেগুলো বার করব সেগুলো ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাবো যখন ওই ডেল এসএসআর ফার্স্ট ডেরিভেটিভটা ইকুয়াল টু 0 হবে। আর আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে y এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা মোটামুটি সবকটা পয়েন্টের জন্যই সমান হবে। মানে কোনো পয়েন্ট এমন থাকবে না যে তার ওয়েটেজ বেশি হবে, তাকে বেশি প্রেসিডেন্স দেওয়া হবে, সবগুলো ইকুয়াল ওয়েটেজ নিয়ে আমরা ভাববো। পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্স হয়ে যাওয়ার পরে আমরা আবার একটু রিগ্রেশন অ্যানালিসিস ফিরে আসতে হবে হয়তো, তখন ওয়েটেড এবং নন ওয়েটেড এর মধ্যে ডিফারেন্স কি করে করা যায় সেটা আমরা আরেকবার স্টাডি করবো। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাজাম্পশনস। এবার আসা যাক লিস্ট স্কোয়ার ফিটিং এর জন্য। আমরা তো একটু আগেই বললাম যে আমরা একটা ডেটা সেট পাই xi yi, তার মানে x1 y1 একটা ডেটা, x2 y2 একটা, x3 y3 একটা, এরকম। তাহলে আমাদের কাজ কি, আমরা বেস্ট ফিট যে লাইনটা তার ইকুয়েশনটাকে বার করব। সেটা কি করে বার করব না, আমরা একটু আমি করে দেখি। হ্যাঁ, একটু ডেরিভেশন হাতে কলমে না করলে না শান্তি হয় না ঠিক।
আমরা তো দু ধরনের ডেটার কথা বললাম, একটা xi yi যেটা এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি, আর একটা yi যেটা আমরা ক্যালকুলেট করতে পারি ফ্রম দ্য ফিটিং ইকুয়েশন mx i প্লাস সি, এই ইকুয়েশনটা থেকে। তাহলে এই যে দুটো, একটা yi এক্সপেরিমেন্টাল আর একটা yi ক্যালকুলেটেড, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সটাকে বলা হয় রেসিডুয়াল ডেল্টা। ডেল্টা ইকুয়াল টু yi এক্সপেরিমেন্টালের জন্য মাইনাস yi ক্যালকুলেটেড এর জন্য। আমি নেক্সট স্টেপ থেকে যখন শুধু yi লিখবো তখন সেটা এক্সপেরিমেন্টালের জন্য, আর ক্যালকুলেটেড এর জায়গায় এই mx প্লাস সি এটাকে লিখবো। তাহলে ডেল্টা বা রেসিডুয়াল হচ্ছে কি ইকুয়াল টু yi মাইনাস mxi প্লাস সি। এবার যত প্রত্যেকটা সেট অফ পয়েন্টের জন্য তো একটা করে রেসিডুয়াল আছে, তাহলে সেটা প্লাস হতে পারে, সেটা মাইনাস হতে পারে। এই রেসিডুয়াল গুলো যদি স্কোয়ার নেই, স্কোয়ার নিয়ে তার সবগুলো রেসিডুয়ালের যদি সাম করি, তাহলে সেটাকে বলা হয় SSR বা সাম অফ স্কোয়ারড রেসিডুয়ালস। তার মানে এটা ইকুয়াল টু ডেল্টা স্কোয়ার, তার সাম। তাহলে সেটা ইকুয়াল টু আসছে কি, এটার স্কোয়ার টার্ম। তাহলে আমরা ডেল্টাতে একটা আই পুট করলে দেখতে আর একটু ভালো লাগে। ডেল্টাতে একটা আই পুট করলে দেখতে আর একটু ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা লিস্ট স্কোয়ারে বললাম কি না, বেস্ট ফিট লাইনটা সেটা হবে যার এই এসএসআর এর ভ্যালুটা কে আমরা মিনিমাইজ করতে পারবো। মিনিমাইজ করবো কার রেসপেক্টে না, এই যে ফিটিং প্যারামিটার, ফিটিং কোফিসিয়েন্টস গুলো আছে এম এবং সি, এই ক্ষেত্রে তাদের রেসপেক্টে যদি ডেল এসএসআর মিনিমাইজ করতে পারি, মানে ডেল এসএসআর ডেল এম এটা ইকুয়াল টু 0 হবে। ডেল এসএসআর, আমার হ্যান্ডরাইটিংটা খুব খারাপ, এটাও ইকুয়াল টু 0 হবে। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা বার করব এবং এই দুটো ইকুয়েশনকে সলভ করে এম এবং সি এর ভ্যালু দুটো বার করব। সেই এম এবং সি এর ভ্যালু আমার মনে আছে আমরা এমএসসি তে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, যেখানে ক্যালকুলেটরে টিপে টিপে আমরা করেছিলাম। আজকে একবার এই রিলেশনটা বার হয়ে গেলে আমরা ওই ক্যালকুলেটরের দিকে আর যাবো না, ফাঁকিবাজি করে এক্সেলে একটা দুটো এক্সাম্পল একটু সলভ করব। তাহলে প্রথমে আসা যাক ডেল এসএসআর ডেল এম। যেহেতু একটা স্কোয়ার টার্ম, তাহলে বাইরে 2 এসে যাচ্ছে, yi মাইনাস mxi মাইনাস সি ইন্টু এম এর সঙ্গে যে টার্মটা তার রেসপেক্টে ডেরিভেটিভটা হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস, বাইরে দিয়ে দিলাম xi ইকুয়াল টু 0। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। আমি যদি টোটাল ইকুয়েশনটাকে মোট যে নাম্বার অফ প্লটস বা নাম্বার অফ পয়েন্টস সেটাকে যদি n হিসেবে ধরি, টোটাল ইকুয়েশনটাকে যদি আমি ডিভাইড করি বাই n, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ অফ yi xi, এটা হয়ে যাচ্ছে xi স্কোয়ার এর সামটা হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই n হলে অ্যাভারেজ অফ xi স্কোয়ার। সিমিলারলি আমরা লিখতে পারি y x বা xy ও লেখা যেতে পারে মাইনাস m x স্কোয়ার এর অ্যাভারেজ মাইনাস c x এর অ্যাভারেজ ইকুয়াল টু 0। ইকুয়েশন 1 নাম দেওয়া যাক। নেক্সট একই কাজ আমরা করব c এর রেসপেক্টে। ডেল এসএসআর ডেল সি মাইনাস 2 এসে যাচ্ছে yi মাইনাস mxi মাইনাস সি, বাইরে একটা 1, তাই তো? তাহলে এটাকে ওই যদি n দিয়ে ভাগ করে দিই, আমরা পাচ্ছি কি অ্যাভারেজ অফ y মাইনাস m অ্যাভারেজ অফ x মাইনাস c ইকুয়াল টু 0। এটা nc হচ্ছিল, nc ডিভাইডেড বাই n করলাম বলে শুধু c হয়ে গেল। এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দেওয়া যেতে পারে। এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 টাকে যদি কম্পেয়ার করতে হয়, আমরা দেখছি যে এই ইকুয়েশন 2 টাকে যদি আমরা অ্যাভারেজ অফ x দিয়ে ইনটু করি, তাহলে এই c এর টার্মটা দুটোতে ক্যান্সেলড আউট হয়ে যায়। তাহলে তাই করি আমরা, অ্যাভারেজ অফ y ইনটু অ্যাভারেজ অফ x
মাইনাস m অ্যাভারেজ অফ x এর স্কোয়ার মাইনাস c অ্যাভারেজ অফ x ইকুয়াল টু 0। এটাকে 3 নাম দেওয়া যাক। তাহলে 1 মাইনাস 3 করলে আমরা পাচ্ছি সরি 1 নাম, হ্যাঁ 1 মাইনাস 3 মিনিট। তাহলে অ্যাভারেজ অফ x না লিখে xy লিখছি, মাইনাস m অ্যাভারেজ অফ x স্কোয়ার, এই cx এর টার্মটা এটা থেকে আর এটা থেকে ক্যান্সেলড আউট হয়ে গেল। নেক্সট হচ্ছে গিয়ে অ্যাভারেজ অফ y ইন্টু অ্যাভারেজ অফ x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা m অ্যাভারেজ অফ x এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m পাওয়া যেতে পারে, m এর টার্ম গুলোকে সরিয়ে নিলে ওইদিকে m ইকুয়াল টু হচ্ছে অ্যাভারেজ অফ xy মাইনাস y অ্যাভারেজ অফ x divided by x স্কোয়ার এর অ্যাভারেজ মাইনাস x অ্যাভারেজ এর স্কোয়ার। m পেয়ে গেলাম, আর ইকুয়েশন 2 টাতে m এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা c টাও পেয়ে যাব। c হচ্ছে y অ্যাভারেজ মাইনাস m ইন্টু x এর অ্যাভারেজ। একবার দেখে নিই ঠিক লিখেছি কিনা। এটাকে সরিয়ে দিলে পরে সিটা ওদিকে চলে যাচ্ছে, y অ্যাভারেজ মাইনাস m অফ x অ্যাভারেজ। তাহলে m এর ভ্যালুটা আমরা পেলাম এবং c এর ভ্যালুটা পেলাম। এবার একটা এক্সেলে যাই, এক্সেলে গিয়ে দেখি একটা এক্সাম্পল কি করে আমরা সলভ। এই একটা এক্সাম্পল আমরা একটু করব এক্সেল এর সাহায্যে। এখানে x এর সেট অফ ডেটা আর y এর সেট অফ ডেটা দেওয়া রয়েছে। একটু আগে যে আমরা ডিডিউস করলাম লিস্ট স্কয়ার ইউজ করে m এবং c এর ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করে আমরা এখানে স্লোপ আর ইন্টারসেপ্টটা ক্যালকুলেট করব। তাহলে আমাদের এখানে লাগছে কি, এই অ্যাভারেজ গুলো ক্যালকুলেট করতে লাগছে xy অ্যাভারেজ, x অ্যাভারেজ, y অ্যাভারেজ, x স্কয়ার এর অ্যাভারেজ। তো দেখা যাক এগুলো একটু ক্যালকুলেট করব কি করে। খুব সোজা, আমরা জাস্ট এক্সেল এর ফর্মুলা ইউজ করব। প্রথমটা হচ্ছে কি x স্কয়ার আর তারপরটা হচ্ছে কি xy, একটা করে করব, বাদ বাকিগুলো ড্র্যাগ করে দেব। হয়ে গেল। তাহলে টোটাল সেটের জন্য ড্র্যাগ করলে আমরা x স্কয়ার আর xy পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের দরকার হচ্ছে গিয়ে অ্যাভারেজ গুলো, ইকুয়াল টু অ্যাভারেজ, কার অ্যাভারেজ, x এর অ্যাভারেজ দরকার। সিমিলারলি ড্র্যাগ করে আমরা y এর অ্যাভারেজ, x স্কয়ার এর অ্যাভারেজ এবং xy এর অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা চলে আসি আমাদের ফর্মুলাতে। নিউমারেটরে কি রয়েছে, প্রথমে রয়েছে xy এর অ্যাভারেজ, তাহলে এইটা হচ্ছে xy এর অ্যাভারেজ মাইনাস, আবার একটা ব্র্যাকেট খুলি, সেখানে আছে x এর অ্যাভারেজ স্টার y এর অ্যাভারেজ। নিউমারেটরটা হয়ে গেল, ব্র্যাকেট আরেকটা শেষ হতে হবে, ডিভাইডেড বাই, ডিনোমিনেটরে আছে, আবার ব্র্যাকেট খুলছি, x স্কয়ার এর অ্যাভারেজ প্রথমে আছে, তার থেকে মাইনাস করছি x অ্যাভারেজের স্কয়ার। ব্র্যাকেট শেষ হয়ে গেল আমাদের স্লোপ খুব সহজে। সিমিলারলি ইন্টারসেপ্টের জন্য কি করতে হবে না, y এর অ্যাভারেজ বের করতে হবে, অলরেডি আমরা করে রেখেছি, মাইনাস স্লোপ স্টার x এর অ্যাভারেজ। এই পার্টটুকুকে একটু আমরা ব্র্যাকেটে ঢুকিয়ে দিতে পারি ইচ্ছে হলে। তাহলে আমাদের ইন্টারসেপ্টও বেরিয়ে গেছে। আমরা এবার স্লোপ আর ইন্টারসেপ্টের কারেক্ট করেছি কিনা, না কোথাও ভুল করেছি, কি করে চেক করব না, খুব সহজে এক্সেল আমাদের ডাইরেক্টলি স্লোপ এবং ইন্টারসেপ্ট ক্যালকুলেট করতে সাহায্য করে। ফর্মুলা থেকে জাস্ট স্লোপটা সিলেক্ট করব, তারপরে y গুলো সিলেক্ট করব, কমা দিয়ে করেসপন্ডিং x গুলো সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে স্লোপটা এসে যাচ্ছে, একই স্লোপ পেয়েছি। সিমিলারলি ইন্টারসেপ্টের ক্ষেত্রেও আমরা তাই করতে পারি। ইন্টারসেপ্টটা ফর্মুলা থেকে সিলেক্ট করলাম, y গুলোকে সিলেক্ট করলাম, সরি ব্র্যাকেট আগে শেষ করলে হবে না, x টাকেও সিলেক্ট করতে হবে, তারপর ব্র্যাকেট শেষ করব, এন্টার, এসে গেল। তাহলে আমরা লিস্ট স্কয়ার মেথডে ফর্মুলায় পুট করে করে যা পেয়েছি
এক্সেল কে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিল, এক্সেল সেই একই স্লোপ এবং ইন্টারসেপ্ট বের করে দিচ্ছে। এখানে আমাদের আরো একটা পার্ট আছে এই প্রবলেমটা যেটা দেওয়া আছে, তার থার্ড পার্টটা, সেকেন্ড পার্টটাতে আমরা একটু পরে আসছি যখন ট্রেন্ড লাইন করব। থার্ড পার্টটা বলছে ক্যালকুলেট দ্য সাম অফ স্কোয়ারস অফ রেসিডুয়ালস। রেসিডুয়ালস এর জন্য আমরা কি করব না y ক্যালকুলেট করব। কোন ফর্মুলা ইউজ করে y ক্যালকুলেট করব না y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে y ইকুয়াল টু হবে যে m টা আমরা পেয়েছি স্টার এই x এর ভ্যালুটা, একটু ব্র্যাকেটটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে, প্লাস c। এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করেছি। কি ভুল করেছি না আমরা যখন ডেটাটাকে ড্র্যাগ করব আমাদের m আর c টা তো কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে m আর c গুলোর আগে একটু ডলার সাইন গুলো ইউজ করতে হবে, নয়তো কিন্তু পরের ডেটা থেকে আমরা ভ্যালু গুলো পাবো না। তাহলে ফার্স্টটার জন্য y ক্যালকুলেটেড হয়ে গেল, বাদ বাকিগুলোর জন্য ড্র্যাগ করে পেয়ে যাব। সিমিলারলি ডেল্টা, ডেল্টা মানে কি y মাইনাস y ক্যালকুলেটেড ইকুয়াল টু হয়ে গেল। এখানে আমরা y ক্যালকুলেটেড মাইনাস y ও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, কারণ তারপরেরটাতেই আমরা স্কোয়ারটা নিচ্ছি। পুরো সেট অফ ডেল্টা স্কোয়ার পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা কি চাইছি না আমরা চাইছি এসএসআর। এসএসআর ইকুয়াল টু কি না সাম অফ, ফর্মুলা থেকে ডাইরেক্ট সামটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, সাম অফ অল দ্য ডেল স্কোয়ার ভ্যালুস গুলো করলে এসএসআরটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে আমাদের ক্যালকুলেট করতে বলেছে ক্যালকুলেট দ্য সাম অফ স্কোয়ারস অফ রেসিডুয়ালস এসএসআর, সেটাও আমাদের ক্যালকুলেট করা হয়ে গেল। আমি বলছিলাম তুই তো সব গিভেন এক্স গুলোতে ওয়াই গুলো ক্যালকুলেট করে বাকিটা করলি। হ্যাঁ, আমি বলছিলাম জাস্ট এক্স অ্যাভারেজ বলে তোর যে ভ্যালুটা আছে অ্যাভারেজ এক্স, এটা দিয়ে যদি ক্যালকুলেট করি, হ্যাঁ সেটা দিয়ে ক্যালকুলেট করতে বলছি। এটা দিয়ে যে কোনো একটা পয়েন্ট ক্যালকুলেট করতে বলছো? ওই এক্সটা দিয়েই ক্যালকুলেট কর ওয়াইটা, জাস্ট ওয়াইটা? হ্যাঁ হ্যাঁ ওই এক্স দিয়ে একটা ওয়াই বেরোবে তো। হ্যাঁ, ওই এমসি আর এমআরসি দিয়ে, তাই তো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এক্স অ্যাভারেজ প্লাস সি। হ্যাঁ এবার গিভেন ওয়াইটা কত আছে দেখ, ওই এক্স অ্যাভারেজ গিভেন ওয়াইটা হচ্ছে গিয়ে 43। না না, এই এভারেজটা বলো কি? হ্যাঁ হ্যাঁ, এভারেজটা তো 56.80 এসছে। একটা এসছে তো। হ্যাঁ হ্যাঁ মানে এটা এখানে কিন্তু ডেল্টাটা জিরো আসবে, হ্যাঁ তাই এসছে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তাই আসবে। আমি বলতে চাইছি যে ইট ইজ আ থিওরেম অ্যাকচুয়ালি যে দ্য বেস্ট ফিট লাইন মাস্ট গো through the average point, or in other words the average xy point must lie on the best fit line. এটা আমরা হাতে কলমে করে দেখলাম, এটা প্রমাণ করা যায় থিওরিটিক্যালি। আমি এটা তুমি আমাকে ট্রেন্ড লাইন দিয়েও করতে বলেছিলে, আমি করেছিলাম, এক এসেছিল আমার কাছে, এই মুহূর্তে নেই, কোথায় রেখেছি ভুলে গেছি। ঠিক আছে, পরে সুযোগ পেলে আমি শেয়ার করব। ওকে আমি এটা পয়েন্ট আউট করলাম জাস্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে ওকে, তাহলে নেক্সট যেটা আমি করব লিনিয়ারাইজ করে নিয়ে জন্য। সুচন্দ্রা দি, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে এই এক্স যখন তুমি অ্যাভারেজ দিয়ে করলে 56.8 এলো ওয়াইটা ক্যালকুলেটেড, কিন্তু যখন আমরা মানে এমনি বক্সের মধ্যেও যখন তুমি টেবিলের মধ্যেও যেখানে এক্সটা 6 সেখানে ওয়াইটা 56.8, কিন্তু তার করসপন্ডিং স্যার যেটা বলছিলেন এক্ষুনি যে ডেল্টাটা জিরো আসছে সেটা কোথায় হলো বুঝতে পারলাম না। এই যে ওয়াইটার সাথে জিরো আসবে, অ্যাভারেজটা ওয়াই মাইনাস ওয়াই অ্যাভারেজ। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ঠিক আছে। আমি নেক্সটে যাব। আচ্ছা, তাহলে পরেরটা হচ্ছে কি এনজাইম ক্যাটালিসিস। আমরা বহুবার স্টুডেন্টদেরকে নিয়ে করিয়েছি। আচ্ছা, প্রথমে ইকুয়েশনটা থেকে শুরু করি। এনজাইম প্লাস সাবস্ট্রেট, সেখান থেকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, সেটা ভেঙে গিয়ে প্রোডাক্টটা পাচ্ছি। তাহলে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন যদি আমরা ধরি, তাহলে সেখান থেকে
আমরা পাই যে রেটটা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডিপি ডিটি which is equal to Vmax into concentration of S by Michaelis Menten constant plus concentration of substrate. এটা তো আমরা বহুবার করিয়েছি ডেরিভেশন স্টুডেন্টদেরকে দিয়ে, কিন্তু এই ফর্মে ইকুয়েশনটা থেকে আমরা কোনো লিনিয়ার রিগ্রেশনের কিছু করতে পারছি না। পরবর্তীকালে আমরা যখন নন লিনিয়ার রিগ্রেশন করব তখন এই ফর্মটা ইউজ করে, সলভার ইউজ করে আমরা বেস্ট ফিট লাইনটা বের করার চেষ্টা করব। আপাতত যেটা করব, এটাকে একটু রেসিপ্রোকাল নিয়ে লিনিয়ারাইজ করে নেব। এটাকে বলা হয় ডাবল রেসিপ্রোকাল ইকুয়েশন, যেখান থেকে লিনিয়ার প্লটটা পাওয়া যায়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি 1/v, আর রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি উপরে Km/Vmax into 1 by substrate concentration আর 1/Vmax। তাহলে এটাকে 1/v টাকে যদি আমরা y হিসেবে ধরি, আর 1/s টাকে যদি আমরা x হিসেবে ধরি, তাহলে Km/Vmax টা আমাদের m হবে, আর 1/Vmax টা আমাদের c হবে। তাহলে এইটা ইউজ করে, এবার তো লিনিয়ারাইজড হয়ে গেল ইকুয়েশনটা, এইটা ইউজ করে আমরা আমাদের স্লোপ আর ইন্টারসেপ্টের ভ্যালুটা বের করব এনজাইম ক্যাটালিসিসের জন্য। তাহলে আমরা প্রথমে 1/s আর 1/v টা ক্যালকুলেট করে নিই। এগুলোই আমাদের এখানে রেসপেক্টিভলি x আর y অ্যাক্সিস হবে, ইকুয়াল টু আর একটা করে করব, বাদ বাকি সব একসাথে ড্র্যাগ করে দেব। সিমিলারলি x স্কয়ার, x কিন্তু আমাদের 1/s টা, এটা ভুল হয়ে গেলে কিন্তু পুরো ক্যালকুলেশনটাই ভুল হয়ে যাবে। আর xy x স্টার y, এবার পুরোটা একসাথে ধরে ড্র্যাগ করে দিচ্ছি। টোটাল সেট অফ ডেটার জন্য আমরা পেয়ে গেলাম। নেক্সট কাজ হচ্ছে গিয়ে অ্যাভারেজ ক্যালকুলেট করা, ইকুয়াল টু ফর্মুলা থেকে x এর অ্যাভারেজ হয়ে গেল, ড্র্যাগ করে দিয়ে y এর অ্যাভারেজ, x স্কয়ার এর অ্যাভারেজ, xy এর অ্যাভারেজ সবগুলো পেয়ে গেলাম। তাহলে নেক্সট কাজ হচ্ছে গিয়ে এই ফর্মুলায় বসিয়ে স্লোপ আর ইন্টারসেপ্ট ক্যালকুলেট করা। নিউমারেটরে আছে xy এর অ্যাভারেজ মাইনাস x এর অ্যাভারেজ স্টার y এর অ্যাভারেজ বাই x স্কয়ার এর অ্যাভারেজ মাইনাস x অ্যাভারেজের স্কয়ার। নিউমারেটর ডিনোমিনেটর দুটোই হয়ে গেল। তাহলে আমরা স্লোপটা পেয়ে গেলাম। সিমিলারলি ইন্টারসেপ্টের জন্য কি করব, ইন্টারসেপ্ট হচ্ছে কি y অ্যাভারেজ মাইনাস স্লোপ ইনটু x অ্যাভারেজ। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই ইন্টারসেপ্ট আর স্লোপ এই দুটো এখানে বসিয়ে দিয়ে আমরা Km আর Vmax এর ভ্যালুটা পেয়ে যেতে পারি। এই পার্টিকুলার এক্সাম্পলটা এনজাইম ক্যাটালিসিসের লিনিয়ার রিগ্রেশন এবং নন লিনিয়ার রিগ্রেশন দুটোর জন্যই ডিএসসি প্র্যাকটিক্যালে রয়েছে। তো এখানে আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করে করলাম, এরপরে নন লিনিয়ার রিগ্রেশন ইউজ করে, সলভার ইউজ করে যখন করব, দেখবো সেখান থেকেও যে ভ্যালুগুলো পাচ্ছি একেবারে এক না হলেও কাছাকাছিই হবে ভ্যালুগুলো। তো এরপরে আমরা তো দুটো মেথড শিখলাম, একটা লিস্ট স্কয়ার ক্যালকুলেট করে ইন্টারসেপ্ট এবং স্লোপ আমরা বের করলাম, আরেকটা ডাইরেক্ট এক্সেল কে ইনস্ট্রাকশন দিয়ে করলাম। এছাড়া এক্সেল এর আরো একটা উপায় আছে স্লোপ এবং ইন্টারসেপ্ট বের করার, এবং এখানে কিছু অ্যাডেড বেনিফিটস আছে। বেনিফিটসটা কি না, এখানে আমরা শুধুমাত্র স্লোপ এবং ইন্টারসেপ্টই যে পাই তা নয়, এছাড়াও কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটাও আমরা এক্সেল থেকে পেতে পারি লাইনেস্ট ইউজ করে। তো দেখা যাক কি করব আমরা। তো প্রথমে আমাদের যেটা সবসময় করতে হয় সেটাই করব, ইকুয়াল টু সাইন লাইনেস্ট। লাইনেস্ট দেওয়ার পরে এক্সেল তো সবসময় আমাদের কিছু হিন্টস দিয়ে দেয় কি করব। তো এই সেট অফ ডেটাটা এখানে, এটা এই কলামে রয়েছে x এর ডেটাগুলো আর বি কলামে রয়েছে y এর ডেটাগুলো। তো প্রথমে আমাদের y এর ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে
এক্স এর ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। তারপরে এক্সেল বলছে যে একটা কনস্ট্যান্ট কি এখানে না ইন্টারসেপ্ট। আমাদের তো সমস্ত ধরনের লাইনে ইন্টারসেপ্ট আমরা পাবো এরকম নয়, যখন অরিজিন দিয়ে যাবে সেই লাইনগুলোর জন্য আমরা ইন্টারসেপ্ট 0 পাবো। তো যদি ইন্টারসেপ্ট থাকে আমাদের লাইনটার জন্য তাহলে আমরা ট্রু লিখবো, যদি ইন্টারসেপ্ট না থাকে ইন দ্যাট কেস ফলস লিখবো। আর তারপরে এক্সেল জিজ্ঞেস করছে যে আমরা এছাড়া অ্যাডিশনাল কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা চাই কিনা। তো যদি চাই তাহলে অবশ্যই ট্রু লিখবো, আর যদি মনে হয় যে আমাদের দরকার নেই কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা তাহলে ফলস লিখে দিলেই আসবে না। তো এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি শুধু একটা ডেটা, এটা শুধু স্লোপটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে 10টা সেট অফ ডেটা পেতে পারি লাইনেস্টে। তো আমাকে তো এক্সেলকে জায়গা করে দিতে হবে তার জন্য, যেখানে আমাদের 10টা ডেটাও দেখাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই জায়গাটা ওকে আমি ডিলিনিয়েট করে দিলাম। এবার যেখানে ফর্মুলা লেখা আছে তার পাশে গিয়ে, তার এন্ডে গিয়ে কন্ট্রোল শিফট এন্টার টিপলে আমাদের সবগুলো ডেটা চলে আসে। প্রথমে দেখেই বোঝা যাচ্ছে আমরা অলরেডি এই কাজটা করেছি একবার, যে এটা আমাদের স্লোপ, এটা আমাদের ইন্টারসেপ্ট। এছাড়া বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল যে ডেটাগুলো আমাদের লাইনেস থেকে পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাক প্রথমটা কি। স্লোপ আর ইন্টারসেপ্টের কথা তো বললামই। এছাড়া এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্লোপ, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ইন্টারসেপ্ট। আর স্কোয়ার ভ্যালু সম্বন্ধে আমরা ওয়েল অ্যাকোয়েন্টেড, যত বেশি 1 এর কাছে যাবে তত বেশি লিনিয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাউট রিগ্রেশন, আর এটা হচ্ছে গিয়ে সাম অফ স্কোয়ারস অফ রিগ্রেশন। আর এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে এসএসআর আমরা যেটাকে বলছিলাম, সাম অফ স্কোয়ারস অফ দ্য রেসিডুয়ালস। তাহলে এইভাবে লাইনেস্ট ইউজ করে কোনো কষ্ট না করে জাস্ট এক্সেলকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, তাতে শুধুমাত্র স্লোপ আর ইন্টারসেপ্ট যে পাওয়া যাচ্ছে তা নয়, অ্যাডিশনাল স্ট্যাটিস্টিক্যাল ডেটাও পাওয়া যাচ্ছে। আরেকটা অঙ্ক করে দেখা যাক। এটা একটা বইয়ের থেকে আমি অঙ্কটা দিয়েছি, ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশনস ইন দ্য ক্যালিব্রেশন প্যারামিটারস বি এন্ড এম। এখানে বি বলতে কিন্তু আমরা যেটা নরমালি ইন্টারসেপ্ট মেন করি সেটাকে দিয়েছে। তাহলে এটা হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস b, আমাদের ইকুয়েশনটার নেচারটা। তাহলে এই পার্টিকুলার সেট অফ ডেটা থেকে আমাদেরকে বার করতে কি বলেছে, b এর ভ্যালু, m এর ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনস ইন দ্য ক্যালিব্রেশন প্যারামিটারস ফর বি এন্ড এম, মানে স্লোপ এবং ইন্টারসেপ্টের জন্য যেগুলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেগুলো ক্যালকুলেট করতে বলেছে। আগের মতোই আমরা জাস্ট লাইনেস্টকে ইনস্ট্রাকশন দিচ্ছি। লাইনেস্ট এসে গেল, y এর ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিলাম, কমা x এর ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপরে ইন্টারসেপ্ট ট্রু। আমার যদি জানা না থাকে যে ইন্টারসেপ্ট আছে কি নেই তাহলে আমরা ট্রু লিখে দেবো, যদি না থাকে ও 0 লিখে দেবে, এবং স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুস গুলো চাই বলে ট্রু। নেক্সট কাজ, জায়গা করে দিতে হবে, নেক্সট এন্ডে গিয়ে কন্ট্রোল শিফট এন্টার, তাহলে পেয়ে গেলাম। আর কোনটা কি ডেটা সেটার জন্য এই, তাহলে আমাদের কাছে চেয়েছে কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্লোপ আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ইন্টারসেপ্ট, মানে এই দুটো ডেটা চেয়েছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এই পার্টিকুলার প্রবলেমটা। লাইনেস্ট এছাড়া আরো অনেক ধরনের এক্সাম্পল হয়, আমাদের প্র্যাকটিক্যালেও আছে লাইনেস্ট ইউজ করে কিছু বার করা। যখন ডিএসসি প্র্যাকটিক্যাল করব তখন আবার করব। ওই বাঁদিকের আর ডান দিকের লাইনগুলো কি টিপলি চলে এলো ফুটফাট করে? এটা না আমি আগে লিখে রেখেছিলাম, ফাঁকিবাজি করবো তো ওরে ও। সাদা রং করে রেখে দিয়েছিলাম, ও আচ্ছা এখন কালো করে দিলাম, সেই জন্য চলে এলো ম্যাজিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট যেটা আমরা করবো, ইনফ্যাক্ট আমরা করেছি, প্রথম দিনই করেছি, সেটা লাইন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই যে লাইনেস্টে আমরা যে 10 রকম মানে 10টা জায়গা ওকে দেওয়া হচ্ছে, তাতে সবকটা ইয়ে পাচ্ছে। যদি ধরো আমার বাকিগুলো দরকার লাগলো না, আমি লাইনেস্ট দিয়েই করছি স্লোপ আর ইন্টারসেপ্টটা, কিন্তু বাকিগুলো এই মুহূর্তে দরকার লাগছে না, তাহলে কি আমি স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো চাইছো না তাই তো, তাহলে ওখানে ফলস লিখবে। আমি আবার ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ইকুয়াল টু লাইনেস্ট known y ওকে known x, হ্যাঁ ইন্টারসেপ্ট অবশ্যই আছে, সুতরাং সেখানে ট্রু লিখতেই হবে আমাকে। আচ্ছা আর স্ট্যাটিস্টিক্স চাইছি না, স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো, সেই জন্য ওখানে ফলস লিখবো। আচ্ছা আর আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে গিয়ে এটাকে ড্র্যাগ করা হয়নি। ব্যাস।
বাদ বাকিগুলো এলো না। আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আমরা অলরেডি ইউজ করেছি, ফার্স্ট সেমিস্টারে ইউজ করেছি, থার্ড সেমিস্টারে ইউজ করেছি। যখন সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল আমরা যেটা প্রথমে করেছিলাম ক্লক রিঅ্যাকশন, সেখানে তো ট্রেন্ড লাইন করেছি। আমার একটা লিনিয়ার গ্রাফ, লিনিয়ার সেট অফ ডেটা যদি থাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে, জাস্ট আমি এত কষ্ট করে আর স্লোপ আর ইন্টারসেপ্ট ক্যালকুলেট না করে বেস্ট ফিট লাইনটা এক্সেল কে প্লট করতে বলবো। তার জন্য কি করব, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা সিলেক্ট করব, ইনসার্টে যাব, স্ক্যাটার, জাস্ট পয়েন্টস অফ ওলা যে স্ক্যাটারটা সেটা নেব। এবার এখানে আমাদের যা যা দরকার নেই সেগুলোকে আমরা নিশ্চিন্তে ডিলিট করে দিতে পারি, আর যদি রাখার ইচ্ছা হয় তাও রাখতে পারি। ইনসার্টে রাইট ক্লিক করে অ্যাড ট্রেন্ড লাইন অপশন। এবার এই ট্রেন্ড লাইনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ড লাইন ইউজ করতে পারি। এটা তো আমাদের লিনিয়ার ট্রেন্ড লাইন ঠিকই আছে, এছাড়া আমরা লগারিদমিক ইউজ করতে পারি, পলিনোমিয়াল ইউজ করতে পারি। একটু পরে আমরা যখন ফেনল ওয়াটার ডায়াগ্রাম ইউজ করে কাজটা করব পলিনোমিয়াল লিস্ট স্কয়ার ফিটিং এ, সেখানে আমরা এই পলিনোমিয়াল ট্রেন্ড লাইনটা ইউজ করব। আপাতত লিনিয়ারটা ইউজ করছি। আর কি করতে পারি, আমরা কোনো একটা পার্টিকুলার ইন্টারসেপ্ট যদি আমাদের জানা থাকে, সাপোজিং আমরা চাইছি যে আমরা লাইনটা অরিজিন দিয়ে যেতে হবে, তখন আমরা সেট ইন্টারসেপ্টটাতে ক্লিক করে দিতে পারি। আর আমরা যে দুটো সবসময় ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট আর ডিসপ্লে আর স্কয়ার ভ্যালু অন চার্ট। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেন্ড লাইন। ডাইরেক্টলি এক্সেল আমাদেরকে বলে দিল বেস্ট ফিট লাইন এটা হবে, এবং এই বেস্ট ফিট লাইনের জন্য স্লোপ কত হবে, ইন্টারসেপ্ট কত হবে, আর আমাদের যে সেট অফ ডেটাটা আছে সেটা কতটা ভালো সেটাও ট্রেন্ড লাইন থেকে দেখে আমরা বুঝতে পারি। তাহলে এটা নিশ্চয়ই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। দেখা যাক ট্রেন্ড লাইনে ভালো দিক কি আর খারাপ দিক কি। আচ্ছা, অ্যাডভান্টেজেস কি? ইট রিকোয়ার্স দ্যাট ডেটা বি প্লটেড ফার্স্ট। না, আমি আগে তো পয়েন্টগুলোকে প্লট করে নিলাম, তারপর ওকে ট্রেন্ড লাইন অ্যাড করতে বললাম। পয়েন্টগুলো দেখে তো আমি মোটামুটি বুঝে যাচ্ছি যে আমার লিনিয়ার লাইনটা হবে কিনা, স্ট্রেট লাইনটা হবে কিনা। যে কোনো কারোর জন্য তো আমি স্ট্রোকে লিনিয়ার একটা ট্রেন্ড লাইন রাখতে বলছি না। বেস্ট লাইন ইজ অ্যাডেড অটোমেটিক্যালি, আমাদের কষ্ট করে ক্যালকুলেশন করতে হচ্ছে না। ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, ইকুয়েশন অফ দ্য বেস্ট লাইন ক্যান বি ডিসপ্লেড ইফ রিকোয়ার্ড। Excel is capable of drawing the baseline through points for relationships between x and y other than linear. ওই একটু আগে যেটা বলছিলাম লগারিদমিক বা পাওয়ার বা পলিনোমিয়াল এগুলোও হতে পারে। আর করতে গিয়ে হয়তো আমরা কখনো কখনো দেখি আমাদের কোনো ডেটাটা একটু ভুল লেখা হয়ে গেছে, তখন আমি যদি ডেটাটা চেঞ্জ করে দিই অটোমেটিক্যালি ট্রেন্ড লাইনটা কারেক্টেড হয়ে যাবে। এটা যদি আমাদের গ্রাফে করতে হতো তাহলে তো আবার মুছে নিয়ে আবার নতুন করে আঁকতে হতো, আবার লাইনটা আঁকতে হতো। তো সেগুলোর কোনো ব্যাপার নেই, এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। বাট ডিসঅ্যাডভান্টেজ কি কি? ডিসঅ্যাডভান্টেজ বলতে আমরা যেরকম লাইনের থেকে স্ট্যান্ডার্ড আনসার্টেনটি গুলো পেলাম এ আর বির রেসপেক্টে, সেটা ট্রেন্ড লাইন থেকে পাচ্ছি না। ট্রেন্ড লাইন জাস্ট ইকুয়েশন অফ দ্য লাইন দিচ্ছে। আর আরেকটা হচ্ছে যেটা, এইটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি, আমরা শুধু প্রথমে বলেছিলাম যে আমরা ধরে নেব সবগুলো পয়েন্টই ইকুয়ালি প্রবাবল। তো এরকম সবসময় হয় না, কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো পয়েন্ট গুলো বেশি প্রবাবল, তো তখন তাদেরকে একটা ওয়েটেড ফিটিং করতে হয়। সেটা পরবর্তীকালে আমরা যখন করব তখন দেখা যাবে। কিন্তু এই ওয়েটেড ফিটিংটা ট্রেন্ড লাইন অ্যালাউ করে না। ট্রেন্ড লাইন নিজের মতো ধরে নেয় যে সবাই ইকুয়ালি প্রবাবল, সেটা ধরে করে। তার মানে এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে যেটা খুব খারাপ পয়েন্ট, সেটাকেও ইকুয়াল প্রবাবিলিটি দিতে গিয়ে ট্রেন্ড লাইনটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। এই হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন। আর একেবারে লিনিয়ার আর রিগ্রেশন অ্যানালিসিস। এবার একটু আমরা ঢুকি পলিনোমিয়াল রিগ্রেশনে। তো পলিনোমিয়াল রিগ্রেশন বলতে আমরা এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিয়ে কাজ করব। এটাই সিম্পলেস্ট বলে আমি এটা নিয়েই শুরু করছি। বাড়িতে এটা থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার অব্দি নিশ্চিন্তে করে নেওয়া যায়, কারণ আলটিমেটলি ক্যালকুলেশনটা কিন্তু ভীষণই সোজা হবে। যেটা হাতে কলমে করতে গেলে প্রচুর সময় লাগবে হয়তো, কিন্তু সেটা এক্সেলে করতে গেলে এটা ভীষণ সোজা একটা ক্যালকুলেশন হবে। তো আবার এসে যাই আমি হাতে কলমে ডেরিভেশনের জায়গায়। এই নতুন খেলনাটা কি তোর জন্মদিন গিফট না বিবাহ বার্ষিকীর গিফট? এটা পিসিটিএফ কে গিফট দিলাম ধরো। ও আচ্ছা, এটা খুব মজাদার একটা খেলনা। মানে বোর্ড ওয়ার্কটা যেটা আমরা করতে অভ্যস্ত, তো সেটা ছাড়া সবসময় ওই পাওয়ার পয়েন্টে আমার অন্তত হয় না। তো এটা খুব সেই জন্য মজাদার একটা খেলনা, নিশ্চিন্তে যত ইচ্ছা লিখে দেওয়া যায়। তাহলে এখানে আমরা কি করছি, আমাদের ফিটিং ইকুয়েশনটা কি, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এসএসআর কি হবে, সামেশন অফ yi মাইনাস
axi স্কোয়ার প্লাস বি, আমার হাতের লেখা খুব খারাপ তো সেটা একটু ক্ষমাজ্ঞা করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্যারামিটার্স কোনগুলো আছে বা কোফিশিয়েন্টস কোনগুলো আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে আমাদের ইকুয়েশন গুলো হবে স্কোয়ার ফিটিং এর জন্য ডেল এসএসআর ডেল এ ইকুয়াল টু 0, ডেল এসএসআর ডেল বি ইকুয়াল টু 0 আর ডেল এসএসআর ডেল সি ইকুয়াল টু 0। একটা স্কোয়ার হবে তো সুজন দিদি, হ্যাঁ, একটা স্কোয়ার হবে না কোনটা? ওই ইয়েতে মানে এসএসআর এর ফর্মুলাতে স্কোয়ার হবে, হ্যাঁ সাম অফ স্কোয়ার তো, ডেফিনেটলি স্কোয়ার হবে। থ্যাংক ইউ, আমি আবার ভুল করতাম না তো পুরো। তাহলে প্রথমটাতে আসা যাক, এর রেসপেক্টে যেটা, তাহলে বাইরে সেই 2টা চলে আসছে, সামেশন সাইনটা থাকছে yi মাইনাস axi স্কোয়ার মাইনাস bxi মাইনাস c, আর এর সঙ্গে যেটা আছে মানে এই xi এর স্কোয়ার, মায়ের একটা মাইনাস হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। কিছু প্রবলেম হচ্ছে? না না, কেউ একটা আনমিউট আছে দেখছি, আমি মিউট করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2টার কোনো দরকারই নেই আমাদের, সামেশন অফ xi এর স্কোয়ার yi মাইনাস a সামেশন অফ xi টু দি পাওয়ার 4 মাইনাস b সামেশন অফ xi কিউব মাইনাস c সামেশন অফ xi স্কোয়ার ইকুয়াল টু 0। এটা প্রথম ইকুয়েশন হলো। এবার এইভাবে ডেল এসএসআর ডেল বিটা ক্যালকুলেট করব। ইকুয়েশন গুলো দেখতে খুব ভয়ঙ্কর, যদি আমাদেরকে হাতে কলমে করতে হতো আমি অন্তত বলতাম আমি পারি না এগুলো করতে। এখানে আমরা যেহেতু বি এর রেসপেক্টে করছি, তাহলে বি এর সঙ্গে যেটা আছে শুধু xi সেটা হবে ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে সামেশন অফ xi yi মাইনাস a summation of xi cube minus b summation of xi square minus c summation of xi equal to 0। একইভাবে del SSR del c equal to minus 2 into এটার সঙ্গে আর কিছু নেই, সুতরাং সামেশন করলে ওটা জাস্ট n এসে যেতে পারে। সামেশন অফ yi minus a summation of xi square minus b summation of xi minus nc equal to 0। তাহলে আমরা তিনটে ইকুয়েশন পেলাম, উপরেরটা 1, তারপরে এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3। এই তিনটে ইকুয়েশনকে একটু পরপর সাজিয়ে গুছিয়ে দেখাই, এখানে তো একটু ছড়ানো আছে, একটু পাওয়ার পয়েন্টে ফেরত যাই এবার। এই হচ্ছে গিয়ে আমাদের তিনটে ইকুয়েশন, একটু সাজিয়ে গুছিয়ে লিখেছিলাম। এখানে প্যারামিটার গুলো আছে সেগুলোকে বাঁ দিকে রেখেছি, আর প্যারামিটার ছাড়া যেটা মানে এবিসি ছাড়া যেটা সেটাকে ডান দিকে নিয়ে গেছি। এই তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশনকে এবার আমরা ম্যাট্রিক্স মেথডে সলভ করব। কিছুই না, xi4 তারপর xi টু দি পাওয়ার 3 তারপর xi স্কোয়ার, এই তিনটে হয়ে গেল। পরের লাইনের পরের ইকুয়েশনটা থেকে পরের লাইনটা হচ্ছে xi কিউব xi স্কোয়ার xi প্রত্যেকেরই সামেশন, আর থার্ড লাইনটা থেকে থার্ড ইকুয়েশনটা থেকে থার্ড লাইনটা আসছে। আমাদের কি কি দরকার, এবিসি এখানে আমরা পেয়ে যাচ্ছি, আর কনস্ট্যান্টস গুলো হচ্ছে গিয়ে xi স্কোয়ার yi এর সামেশন সামেশন xi yi আর সামেশন yi। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এবার নাম দিয়েছি আর কি, এটাকে এ বলছি, এটাকে বি বলছি, এটাকে পি বলছি। তো এই ম্যাট্রিক্সটাকে এবার আমরা সলভ করে এ বি সি এগুলোর ভ্যালু বের করব। আমার অন্তত ওই ইনভার্স ম্যাট্রিক্স ট্যাট্রিক্স ভুলে গেছি আমি, হ্যাঁ, তো পুরোটাই আমি এক্সেল দিয়েই করবো এবং ব্যাপারটা খুব সোজা হয়ে যাবে। আমরা জানি তো কি বি যদি আমরা বার করতে চাই তাহলে এর ইনভার্সটা বার করতে হবে, তারপর এর ইনভার্সটাকে দিয়ে এই পি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা বিটা বের করে নেবো।
এটা আমরা কি করে করব? না, we will use Excel to calculate our. পলিনোমিয়াল রিগ্রেশনে ঢোকার আগে আমরা একটু এই যে ম্যাট্রিক্স মেথডে এক্সেলে সলভ করবো ইকুয়েশন বললাম, তো সেইটাই একটু প্র্যাকটিস করে দেখে নিই কিভাবে হবে। এখানে তিনটে ইকুয়েশন রয়েছে এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল দিয়ে, তার জন্য আমরা এক্সেল ইউজ করে ম্যাট্রিক্স মেথডে তার ভ্যারিয়েবল গুলো বার করব। প্রথমে এই ম্যাট্রিক্সটা লেখা যাক। এই ম্যাট্রিক্সটার জন্য আমরা কি লিখবো? ফার্স্ট লাইনটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড ফার্স্ট ইকুয়েশনে যেটা আছে তাদের কোফিশিয়েন্ট গুলো 1 1 1। সেকেন্ড লাইনটাতে x এর কোফিশিয়েন্ট 0, y এর কোফিশিয়েন্ট 2, z এর কোফিশিয়েন্ট 5। থার্ড লাইনটাতে x এর কোফিশিয়েন্ট 2, y 5 আর z -1। বি ম্যাট্রিক্সটা কি? না, বি ম্যাট্রিক্সের আন্ডারে আছে আমাদের ভ্যারিয়েবল গুলো x, y, z। আর পি ম্যাট্রিক্সে আছে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালু গুলো আছে, মানে 6, তারপরে -4, তারপরে 27। নেক্সট কাজ আমাদের কি? এ ইনভার্সটা বার করব। সিম্পলি আমরা এক্সেল কে ইনস্ট্রাকশন দেব এম ইনভার্স। এটা হচ্ছে গিয়ে আমাদের ইনস্ট্রাকশন এর সিনট্যাক্স। এম ইনভার্স এর পরে কি? না, এই ম্যাট্রিক্স এর অ্যারেটাকে সিলেক্ট করতে হবে। এবার এটা তো একটা 3x3 ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্সের ইনভার্সও 3x3 হবে। তাহলে যেরকম আমরা লাইনেস্টে করেছিলাম, জায়গা করে দিয়েছিলাম এক্সেলের কাজ করার জন্য, সেরকম জায়গা করে দেব। ফর্মুলা বারের শেষে গিয়ে কন্ট্রোল শিফট এন্টার টিপলে এ ইনভার্স বেরিয়ে যাবে। নেক্সট প্রোডাক্ট বের করতে হবে ম্যাট্রিক্স দুটোর। তার জন্য এক্সেল কে ইনস্ট্রাকশন দেব এম মাল্ট, যেখানে এমটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের জন্য আর মাল্টটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বোঝায়। এম মাল্টের পরে কি? না, দুটো ম্যাট্রিক্সের দুটো অ্যারে কে আমরা সিলেক্ট করব কমা দিয়ে। এবার পি ম্যাট্রিক্সের অ্যারেটা এন্টার। এবার এটার জন্য কতটা জায়গা লাগবে? না, এখানে আমরা একটা 3x3 ম্যাট্রিক্সের সাথে একটা 3x1 ম্যাট্রিক্সকে প্রোডাক্ট নিচ্ছি, তো তাহলে আনসারটাও 3x1 ম্যাট্রিক্স হবে। তারপরে কন্ট্রোল শিফট এন্টার, রেজাল্ট পেয়ে গেলাম x = 5, y = 3 আর z = -2। এতটাই সোজা এক্সেল ইউজ করে এরকম মাল্টিপল ভ্যারিয়েবল যেখানে আছে x, y, z, আরো বেশিও থাকতে পারে, তার জন্য সলভ করা। এবার আমরা আমাদের সিস্টেমটাতে পলিনোমিয়াল রিগ্রেশন যেখানে করব সেখানে ঢুকে গেলাম। এই পার্টিকুলার এক্সাম্পলটাতে আমরা ফেনল ওয়াটারটা স্টাডি করব। আমরা তো ফেনল ওয়াটারটা গ্রাফটা জানি কিরকম দেখতে হয়। সেটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল খুব ভালো হয় না, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার অনেক বেটার হয়। কিন্তু এখানে আজকে ফার্স্ট টাইম আমরা কাজ করব, তো সেই জন্য এই ডেটাটা নিয়ে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল দিয়ে আমরা কাজ করব। এখানে আমরা ইকুয়েশন যেগুলো ডিরাইভ করেছি সেগুলো লিখে রেখেছি জাস্ট সুবিধার জন্য, এবং এই ম্যাট্রিক্সটার চেহারাটা এবং পি ম্যাট্রিক্সটার চেহারাটা কিরকম হবে সেটাও লিখে রেখেছি। তাহলে আমাদের লাগবে কি? x⁴ এর সামেশন, x³ এর সামেশন, সামেশন অফ x স্কয়ার, সো অন এন্ড সো ফোর্থ আমাদের লাগবে। এইগুলোকে আমরা ক্যালকুলেট করে নেব। এখানে যে ডেটাটা সেটটা আছে এটা কিন্তু পার্সেন্টেজ ফেনল নয়, এখানে আমরা 100টা দিয়ে ইনটু করিনি, জাস্ট ফ্র্যাকশনালটা নিয়েছি। তাহলে প্রথমে x², তারপরে x³, তারপরে x⁴, নেক্সট xy, নেক্সট x²y, আমি একটু বেশি ব্র্যাকেট দেই, বাস। এবার পুরো সেটটার জন্য সিলেক্ট করে ডাবল ক্লিক করে দিলেই হয়ে গেল। নেক্সট আমার লাগবে কি? সাম গুলো। তাহলে সামের জন্য ইকুয়াল টু সাম অফ, সামটাকে সিলেক্ট করে টোটাল এক্সটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট এন্ড এন্টার। একটা হয়ে গেল, বাদ বাকিগুলো ড্র্যাগ করলেই হয়ে যাবে। বা চেক করে নিতে পারি যে সামগুলোই হলো কিনা। তো হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সটা সাজিয়ে ফেলি আমরা। প্রথমটা হচ্ছে কি x⁴ ইকুয়াল টু, আমি এখানে কপি পেস্ট না করে, যেহেতু এখানে ফর্মুলা আছে, পেস্ট করতে গেলে পেস্ট স্পেশাল করতে হবে, জাস্ট ইকুয়াল টু দিয়ে সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর x³ ইকুয়াল টু x² সিলেক্ট করে এন্টার। আবার x³, তারপরে x²,
x summation, next x square এর summation, x এর summation, এবং এই জিনিসটা হচ্ছে কি n। n মানে কি? n হচ্ছে কি এখানে কাউন্ট, কতগুলো সেল আছে সেটা একটু দেখে নেওয়া যেতে পারে। এখানে 17 হচ্ছে গিয়ে কাউন্ট, তাহলে n এর জায়গায় আমরা লিখব 17। এই ম্যাট্রিক্সটাকে পেয়ে গেলাম। এবার p ম্যাট্রিক্স হচ্ছে সামেশন x স্কয়ার y প্রথমে, তাহলে এইটা, তারপর নেক্সট হচ্ছে সামেশন xy টা এবং সামেশন y পেয়ে গেলাম। তাহলে a ইনভার্সটা এবার জাস্ট আগের এক্সাম্পলটাতে যা করেছি সেই একই ভাবে হবে। m ইনভার্স করে অ্যারেটাকে সিলেক্ট করে এন্টার, জায়গাটা করে দেব, হয়ে গেলে ফর্মুলা বারে গিয়ে কন্ট্রোল শিফট এন্টার, এসে গেল a ইনভার্স। নেক্সট কাজ প্রোডাক্টটা বার করা, ইকুয়াল টু m মাল্ট করে দুটো অ্যারে, এটা হচ্ছে গিয়ে a ইনভার্স এর অ্যারেটা, কমা দিয়ে p এর জন্য যে অ্যারেটা, শিফট এন্টার, জায়গা করে দিই কন্ট্রোল শিফট এন্টার, তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এখানে কোনটা কি? প্রথমটা হচ্ছে গিয়ে a, তারপরটা হচ্ছে b, তারপরটা হচ্ছে গিয়ে c। তাহলে আমাদের ইকুয়েশনটা পলিনোমিয়ালটা কিরকম দেখতে, একটু সুন্দর জায়গা করি, তারপর লিখি, মার্জ করে নি। ওকে, হ্যাঁ, y ইকুয়াল টু ax স্কয়ার, এটা কি মাইনাস 192.226 x স্কয়ার, তারপরে প্লাস bx মানে 154.6538 x প্লাস c মানে 33.78462। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পলিনোমিয়ালটা যেটা হবে তার ইকুয়েশনটা, y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে। করলাম তো, ঠিক আছে কি ভুল আছে কি করে জানবো? না, সিম্পল, আমরা তো এর আগে লিনিয়ার ট্রেন্ড লাইন করেছি, এখানে পলিনোমিয়াল ট্রেন্ড লাইন করব। সিলেক্ট করে নিই x আর y কে, ইনসার্টে যাই, স্ক্যাটার, পয়েন্টস গুলো সিম্পলি, একটা বেশি কায়দা করার আমাদের দরকার নেই, কারণ আমরা তো এখানে শুধু চাইছি কি না ইকুয়েশনটা। অ্যাড ট্রেন্ড লাইন, ক্ষেত্রে পলিনোমিয়াল ট্রেন্ড লাইন, এবং আমরা অর্ডার 2 ইউজ করেছি, শুধুমাত্র আমাদের চাই ইকুয়েশনটা আর আর স্কয়ার ভ্যালুটা। খুব ভালো আর স্কয়ারের ভ্যালু আসবে না, তো যাই হোক আমাদের এই পার্টিকুলার কেসের সাথে মিলেছে কিনা একটু দেখে নিতে হবে। আমরা এখানে তো একটু ডেসিমাল পয়েন্টটা বেশি নিয়েছি, তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলটাও ট্রেন্ড লাইন লেভেলটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। ফরম্যাট ট্রেন্ড লাইন লেভেলে গিয়ে নাম্বারে গিয়ে ডেসিমালটাকে আমরা 3 ঘর অব্দি নিতে পারি, তাহলেই আমাদের মোটামুটি চলে গেছে, একেবারে আমরা মিলে গেছে। তাহলে আমাদের এই মেথডটা একদম কারেক্ট। এটা করে নিচ্ছি। আমার একটা তাহলে অসুবিধা আছে, আমার একটা অসুবিধা হচ্ছে যে এতগুলো স্টেপ, এতগুলো ডেটা পাঞ্চ ইন করে কিচ্ছু ভুল না করে তুই ঠিকঠাক করলি কি করে একবারে? না, প্রচুর ভুল করি আমি, প্রচুর ভুল করি না, আমি। আজকে তো ভুল হলো না বাবা, যাও। এই যে একটু আগে হচ্ছিল, একটা তো সিলেক্ট করতে গিয়ে আরেকটা সিলেক্ট করে ফেলছিলাম। সেটা তুই অডিয়েন্সের অ্যাটেনশন টেস্ট করছিলি এবং আচ্ছা, সেটা ভালো, সেটা ভালো। এই তো আমি তোমাকে দেখছিলাম তুমি ঠিক ঠিক শুনছো কিনা। এক্স্যাক্টলি। আচ্ছা, any question from anyone else if you please, otherwise মানে আমি প্রথমে যখন এই পলিনোমিয়ালটা দেখেছিলাম পুরো ভয় পেয়ে গেছিলাম, বাবা আবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, সেটা আমি ভুলে গেছি, বোধহয় কলেজে ক্লাস করেছিলাম। তারপর দেখলাম এত সোজা এক্সেল পুরো কাজটা করে দিচ্ছে, এক্সেল মানে ফাঁকিবাজি। এবারে ক্রমশ বোঝা যাচ্ছে এক্সেল ইজ গোইং টু বি মোর এন্ড মোর পাওয়ারফুল। হ্যাঁ, এটা ঠিক। তবে সেকেন্ড অর্ডারের ওপরে গেলে কিন্তু যথেষ্ট মানে ঝামেলা, ওই অ্যাভারেজ গুলো করতে গিয়ে ঝামেলা হবে আর কি, আর অনেক কিছু ঝামেলা হবে না। তুমি যেটা এত নিখুঁত ভাবে করলে, এটা আমরা আমাদের ছাত্র
থ্রিতে ছাত্রদের থেকে আশা করছি। আসলে প্রবলেমটা হচ্ছে কি, ছাত্ররা তো এটা এক্সপেরিমেন্টে করবে না, ওদের তো এটা থিওরিতে কোয়েশ্চেন আসবে। এবার থিওরিতে তো ওদেরকে ডেফিনেটলি ক্যালকুলেশনটা করতে দেওয়া যাবে না, বড়জোর ইকুয়েশন গুলো সেট করতে বলা যেতে পারে, যে তোমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের জন্য যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্স গুলোকে সেট করো, সেট করে রেখে দাও। এর বেশি তো খুব একটা কিছু বলা যাবে না, এই অবধি বলা যেতে পারে। নামগন্ধ থাকবে না সেখানে, সেখানে তোমার ওই এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ, এই জাস্ট এইটুকু অবধি বলবে। একটা অঙ্কের পেপারও থাকতে পারে, কেমিস্ট্রির পেপারও থাকতে হ্যাঁ পারে, হ্যাঁ, সেটাই। মানে ওকে যদি এখন করতে বলা হয়, আমি জানি না, আমি অন্তত সেই পরীক্ষা দেবো না। ইকুয়েশন গুলো মনে রাখার একটা ছন্দ দেখতে পাচ্ছিস? প্রথম লাইনটা 4 3 2, তারপর হ্যাঁ, 3 এইটা 2 এই 1, জিনিসটা মনে রাখার খুব সুন্দর সুবিধা। হ্যাঁ 4 3 2 মানে এদিক দিয়ে করলেও যায়, এদিক দিয়ে করলেও হ্যাঁ যায়। 2 1 0, 0 মানে 2 the power 0 is 1, so 2 1 0। আর এখানেও দেখ ডান দিকে স্কোয়ার আছে, তারপর একটা এক্স কমে গেল, আর তারপর এক্স নেই। ডায়াগোনালি এক এটা। হ্যাঁ, ফলে কবিতা যেমন মনে রাখতে সুবিধা হয় গদ্যর থেকে, সেরকম এটাও আছে। এটা আসলে ডেরিভেশনটাও যে খুব কঠিন এমন নয়, ডেরিভেশনটা স্টুডেন্টরা পারবে। তো ডেরিভেশন করে এই ম্যাক্সওয়েলটা অব্দি স্টুডেন্টরা পারবে, কিন্তু তারপরে ফাইনাল সলিউশনটা অব্দি পৌঁছানো সম্ভব না, না, কারণ যেহেতু এটা আমাদের প্র্যাকটিক্যালে নেই, এটা আমাদের পুরোটাই থিওরিতে আছে। ঠিক। সেটা আমরা পরে ভাববো যে এখান থেকে কিভাবে প্রশ্ন করা যায়, ছাত্র দরদি হিসেবে, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, এখন 38 বাজে, 8:40। আমি একটা নন লিনিয়ার করে দিই, তাহলে আমার মোটামুটি রিগ্রেশনটা শেষ হয়ে যায়। ও তাই, ওকে, গো হেড। হ্যাঁ, গো হেড। তাহলে নেক্সট দিন আর আমরা রিগ্রেশনে পড়ে থাকবো না, স্ট্যাটিস্টিক্সটা হয়ে যাবে। এবার আমরা একটা নন লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পল করব। এটা এনজাইম ক্যাটালিসিসের এক্সাম্পল। এই পার্টিকুলার এক্সাম্পলটা আমরা অলরেডি লিনিয়ার রিগ্রেশন করার সময় করেছিলাম, সেখানে ইকুয়েশনটাকে আমরা লিনিয়ারাইজ করে নিয়েছিলাম। এখানে মিনখালেস-মেন্টেন ইকুয়েশনটা ইউজ করেই করব। আমরা বার করতে চাইছি Vmax আর Km। তাহলে এই দুটো যখন আমাদের ভ্যারিয়েবল, এই দুটোর জন্য আমাদের একটু গেস ভ্যালু ধরতে হবে। আমি এই অরিজিনাল পেপারটা খুঁজে পেয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে Vmax আর Km এর ভ্যালুটা 402 দেওয়া আছে। হলের ক্রাউচের বইতে একটু অন্যরকম দেওয়া আছে, আমি নিজে 1 দিয়ে করেছি, তাতেও হয়েছে। তো আলটিমেটলি এই পার্টিকুলার কেসে অন্তত কেস ভ্যালু নিয়ে খুব একটা অসুবিধা হয় না। আমরা কি করতে চাইছি এখানে, আমরা এই ইকুয়েশনটা ইউজ করে ভি ক্যালকুলেটেড গুলো বের করতে চাইছি, এবং তারপরে ভি এক্সপেরিমেন্টাল মাইনাস ভি ক্যালকুলেটেড থেকে রেসিডুয়ালটা বার করব, তার স্কোয়ারটা, মানে রেসিডুয়াল স্কোয়ার বা ডেল স্কোয়ার। এবার সবগুলো রেসিডুয়াল স্কোয়ার থেকে আমরা এসএসআরটা পেয়ে যাচ্ছি। আমরা জানি যে লিনিয়ার হোক বা নন লিনিয়ার রিগ্রেশন যাই হোক না কেন, এসএসআরটা মিনিমাম হতে হবে। তো সলভার ইউজ করে এটাই আমাদের টার্গেট হবে যে এসএসআরটাকে মিনিমাইজ করব। এসএসআরটা যদি মিনিমাম ভ্যালু পেতে হয়, তাহলে Vmax আর Km টা কত হবে, এটাই হচ্ছে কি আমাদের কাজ। প্রথম কাজ হচ্ছে কি ভি ক্যালকুলেটেড ইকুয়াল টু Vmax। Vmax অবশ্যই এখানে কনস্ট্যান্ট, সুতরাং ডলার সাইন গুলো লাগবে, স্টার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এটা ভ্যারিয়েবল, বাই ডিনোমিনেটরে আছে Km, এটা আবার কনস্ট্যান্ট, প্লাস সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। র্যাক করলে সবগুলো পেয়ে গেলাম। নেক্সট কাজ, ডেল স্কোয়ারটা ক্যালকুলেট করা, ভি এক্সপেরিমেন্টাল মাইনাস ভি ক্যালকুলেটেড তার স্কোয়ার, সবগুলোর জন্য বেরিয়ে যাচ্ছে এসএসআর ইকুয়াল টু সাম অফ অল দ্য ডেল স্কোয়ার ভ্যালুস। নেক্সট কাজ, এখানে কার্সারটা নিয়ে ডেটাতে গিয়ে সলভার ক্লিক করব। সলভারের জন্য আমাদের সেট টার্গেট সেল হচ্ছে এটা, আমরা মিনিমাম ভ্যালু চাইছি বাই চেঞ্জিং সেলস Vmax এবং Km। সলভ, এখানে আমাদের কোনো কনস্ট্রেন্টস লাগে না, এই হলো আমাদের ভ্যালু 6.14 আর Km হচ্ছে গিয়ে 0.0000112। এটা মোটামুটি আমরা লিনিয়ার রিগ্রেশন থেকে নিয়ে যে ভ্যালুগুলো পাই তার সাথে কম্পেয়ারেবল। এছাড়া আমি আরেকটা এক্সাম্পলের কথা এখানে লিখেছি, এটা একটু আপনারা নিজেরা সলভ করে দেখবেন। মোটামুটি এই ধরনেরই ভ্যালুগুলো আসে, এটাতে খুব একটা অসুবিধা হয় না গেস ভ্যালু নিয়ে। এই হচ্ছে গিয়ে আমাদের রিগ্রেশন।